নমস্কার, জি 24 ঘন্টা আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি জনগণমন। জাস্টিস ফর আরজি কর। গতকাল রাতেও আপনাদের সামনে যে ছবি আমরা রাজ্য, দেশ, কলকাতা জুড়ে তুলে ধরেছিলাম, বিভিন্ন জায়গাতেই কিন্তু প্রতিবাদের ঝড় আছড়ে পড়েছে, সঙ্গে মোমবাতি বা প্রদীপ জ্বালিয়ে প্রতিবাদ। আর এরই মধ্যে কিন্তু যে প্রসঙ্গ বা যে ছবি উঠে এসেছে, ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনেত্রী এবং তারই সঙ্গে মিমি চক্রবর্তী, তাদের যাওয়া গো ব্যাক স্লোগান, কেন এই পরিস্থিতি তৈরি হলো, এবং তারই সঙ্গে কিন্তু তৃণমূল কংগ্রেসের পতাকা পুড়িয়ে দেওয়ার ছবি সামনে এসেছে। এই নিয়ে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসও প্রশ্ন তুলেছে। প্রশ্ন যেখানে উঠছে, আন্দোলনের রাশ কি কেউ ছিনিয়ে নিতে চাইছে, কেউ বা কারা, বিশেষ কোনো রাজনৈতিক স্বার্থ কি জড়িয়ে রয়েছে? আর অপরদিকে ইতিমধ্যে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ দুই চিকিৎসককে ইতিমধ্যে সাসপেন্ড করার সিদ্ধান্ত স্বাস্থ্য ভবনের তরফ থেকে। বড় সিদ্ধান্তের কথা ইতিমধ্যেই জি 24 ঘন্টা তুলে ধরেছে। এই পুরো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন অতিথিরা। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে শশী পাজা, এছাড়াও আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে রুদ্রনীল ঘোষ, কনভেনার কালচারাল সেল বিজেপি, রয়েছেন সিপিএম নেতা শতরূপ ঘোষ, রয়েছেন রিমঝিম সিনা আন্দোলনকারী। প্রত্যেকের কাছেই আলোচনায় আসবো। প্রথমে রুদ্রনীল ঘোষের কাছে। রুদ্রনীল, কোথাও কি মনে হয় না রাজনৈতিক অনুপ্রবেশের জায়গা চলে আসছে? কোথাও কি মনে হচ্ছে না আন্দোলন হাইজ্যাক করার চেষ্টা করা হচ্ছে? দেখুন, প্রথমত তো কথা বলা যে কোনো আন্দোলন তার একটা রাজনৈতিক অভিমুখ থাকে। এবারে রাজনৈতিক অভিমুখ বলতে সেটা সারাক্ষণ যে ঝান্ডা নিয়ে হতে হবে বা যে কোনো বিভিন্ন ঝান্ডার তরফে হতে হবে এমনটা নয়। এই আন্দোলন একেবারেই কিন্তু নাগরিক সমাজের, অবশ্যই নাগরিক সমাজের, এবং তারা লড়াই করছেন কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের শাসকের বিরুদ্ধে, যে লড়াইটা এখন চলছে। তো তাদেরও একটা রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে, এবং সেই রাজনৈতিক উদ্দেশ্যটা যদি আমরা খুব ভালো করে দেখি, তারা জাস্টিস চাওয়ার মধ্যে দিয়ে ব্যক্ত করছে। আমি একটুখানি অপোজ করতে বাধ্য হবো, এত তাড়াতাড়ি অপোজ করি না বা বাধা দিই না, কিন্তু সত্যিই কি তাই? আমরা যদি স্লোগান দেখি, আমরা যদি বক্তব্য দেখি, জাস্টিস ফর আরজি কর, বিচারের দাবিতে তাদেরই বক্তব্য। রুদ্রনীল ঘোষের অবশ্যই আরও একটা পরিচয়, যেটা বিজেপি নেতা, সেই জায়গা থেকেই কি এই বক্তব্য উঠে আসছে যে তাদের বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্যে? একদমই। আমি এটাকে বাদ দিয়ে বলছি, একটু স্পষ্ট করে বুঝতে গেলে বোধহয় ভালো হবে। রাজনৈতিক অভিমুখ মানে হচ্ছে দলীয় ঝান্ডার কথা নয়। রাজনৈতিক একটা দৃষ্টিভঙ্গি রয়েছে। তাদের লড়াই চলছে শাসকের সঙ্গে, তারা চাইছেন জাস্টিস। এবার তারা প্রত্যেকেই জানেন এবং অত্যন্ত সচেতন প্রত্যেকেই যে জাস্টিসটা হয় কিন্তু এভিডেন্সের ওপরে, এবং প্রাইমারিলি জাস্টিস দেন হচ্ছে আমাদের রাজ্যে যারা দায়িত্বে রয়েছে, যারা পুলিশ প্রশাসনের দায়িত্বে রয়েছে, সেইখান দিয়ে যদি কোনো মতান্তর বা ফেলিওর হয়, তারপরের ক্ষেত্রে কিন্তু আদালত রয়েছে, জাস্টিস দেয়। এবার এই ক্ষেত্রে যেভাবে তথ্য প্রমাণ লোপাটের ক্ষেত্রে প্রত্যেকটা মানুষ, নিরপেক্ষ মানুষ, তারা যেভাবে দেখতে পেয়েছেন যে পশ্চিমবঙ্গের যারা শাসক দল, সেই সরকার পুলিশ ডিপার্টমেন্ট, স্বাস্থ্য ডিপার্টমেন্ট এবং তার সঙ্গে পিডব্লিউডি ডিপার্টমেন্টকে দিয়ে কিন্তু তথ্য প্রমাণ লোপাটের এবং বিভিন্ন রকম তাড়াতাড়ি দেহ পুড়িয়ে দেওয়া থেকে শুরু করে টাকা অফার থেকে শুরু করে নানান ধরনের তারা কাজ করেছে। যদি আমরা এই বিষয়গুলোকে দেখি, যে এই ঘটনাগুলোর সঙ্গেই কিন্তু বড় করে যেটা সবাই মিলে দেখতে পাচ্ছেন চোখের সামনে, যে তথ্য বিকৃতি এবং প্রমাণ লোপাট, যে কারণে জুনিয়র ডাক্তাররা কিন্তু বিনীত গোয়েলের অপসারণ চেয়েছে। প্রত্যেকটা মানুষ জানেন কিন্তু যে এই তথ্যগুলোর উপর দিয়েই কিন্তু ফাইনালি জাস্টিসটা আসে, এবং সেটা দেবে সম্মানীয় সুপ্রিম কোর্ট এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে। যাদের লড়াই, আমি যেই সাধারণ মানুষ যারা আপামর সবাই মিলে যারা রাস্তায় নেমেছেন, কেউ ঝান্ডা নিয়ে, কেউ ঝান্ডা ছাড়া, অগণিত নিরপেক্ষ মানুষ, তো তারা লড়াইটা করছেন কার দিকে তাকিয়ে? জাস্টিস পাওয়ার জন্যই। এর এই জাস্টিসটা কুক্ষিগত করে রেখে দেওয়ার যে চেষ্টা 3-4 দিন ধরে চলেছে, ইভেন এখনও চলছে আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্য, থ্রেট, হুমকি, কখনো পুলিশ দিয়ে, কখনো শাসক দলের বিভিন্ন রকম নেতাদের ধমকি দিয়ে চলছে। মানুষ কি জানেন না যে পরিষ্কার যে এই রাজনৈতিক শিকলটার বাইরে গিয়ে আমাকে জাস্টিসটা পেতে হবে? আমার বক্তব্যটা হচ্ছে যে বড় একটা রাজনীতি, এই রাজনীতিতে রাজনৈতিক দলের যে ঝান্ডাগুলো রয়েছে তার বাইরে অন্য একটা দর্শন রয়েছে মানুষের কাছে, যেখানে মানুষ কিন্তু একত্রিত হয়ে এগোচ্ছেন সেইটার দিকে, ন্যায়ের দিকে, সত্যের দিকে। এক্স্যাক্টলি, একত্রিত হয়ে এগোনোর যে জায়গাটা। আমাদের সঙ্গে এই মুহূর্তে শশীদি রয়েছেন। শশীদি, গতকাল আমরা দেখেছি মানুষ রাস্তায় নেমেছিলেন বিভিন্ন জায়গায়, শুধুমাত্র কলকাতা নয়, রাজ্য এবং দেশের বিভিন্ন প্রান্তেও কিন্তু আমরা দেখেছি, বিদেশেও আমরা সেই ছবি সামনে এসেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আন্দোলনের মধ্যে আমরা দেখলাম গতকাল ঋতুপর্ণা সেনগুপ্ত এবং অভিনেত্রী মিমি চক্রবর্তী, তারা যখন যায় তখন একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। একাংশের বিরুদ্ধে অভিযোগ, গো ব্যাক স্লোগান, ধাক্কাধাক্কি, নানান পরিস্থিতি তৈরি হয়।
কোথাও কি মনে হয় না এই আন্দোলনকে হাইজ্যাক করার চেষ্টা করা হচ্ছে? কোথাও কি রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে আপনার মনে হয়? না, আপনি যাদের কথা বললেন ঋতুপর্ণা দি কিংবা মিমির সঙ্গে যে ঘটনাটা হয়েছে, এই সত্যি চিহ্নিত করতে হবে এরা কারা, যারা মনে করছেন যে এই অধিকার আছে তাদের, তারা ঠিক করবেন যে কে প্রতিবাদ করবেন আর কে প্রতিবাদ করবেন না। এটাই অত্যন্ত দুর্ভাগ্যজনক। সকলে এটা মানেন এবং আমাদেরকে একবার গোড়াতে যেতে হবে যে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন কিন্তু সেই প্রতিবাদী ডাক্তার, এবং যেই প্রতিবাদী ডাক্তাররা সমস্ত রকম রাজনৈতিক দল কিংবা তাদের পরিচয় কিংবা তাদের অভিযান কিংবা তাদের বন্ধ এই সমস্ত থেকে তারা নিজেরা দূর রেখেছেন নিজেকে, বলেছেন তার সঙ্গে তারা যুক্ত নন। সুতরাং প্রত্যেকবার তারা শান্তিপূর্ণ আন্দোলনের কথা বলেছেন এবং এইখানে সকল মানুষ, আপনি আমরা প্রত্যেকেই যোগদান করতে পারেন, এটাতে কোনো বাধা নেই। এটা তো আন্তরিকতা থাকবে, এখানে কোনো রাজনৈতিক বিষয় আসবে না। সুতরাং রুদ্রনীল দা যেটা বলছিলেন যে রাজনৈতিক অভিমুখ, ঠিক আমি এখনো ক্লিয়ার হতে পারলাম না যে এখানে তো রাজনৈতিক পার্টি উনি কিংবা আমরা প্রত্যেকে একটা রাজনৈতিক পরিচয় আছে, তো আমরা যেন ওইটাকে এর মধ্যে ইনফিউজ না করি। এইটা একটা সামাজিক ব্যাধি যেটা এখানে ঘটেছে, এবং প্রতিবাদী ডাক্তারের পাশে থাকা এবং সমুদ্র যারা নেমেছেন তাদের সঙ্গে ওই সলিডারিটি আমাদেরও রয়েছে। তার সাথে সাথে একবারই মা বাবার সঙ্গে যাদের সন্তান তারা হারা হয়েছে, এইটা এতটাই ক্লিয়ার হতে হবে। রইল গাফিলতি হয়েছে, কোথায় লুপ হোলস, কোথায় ল্যাকিউনি, আমরা চুল ছেঁড়া বিশ্লেষণ করতে পারি, কিন্তু আমাদেরও বুঝতে হবে আমাদের বাধ্যবাধকতা রয়েছে। সিবিআইকে আপনাদের সুযোগ দিতে হবে ইনভেস্টিগেশন করার জন্য। সেখানে নিশ্চয়ই জাস্টিস আমরা যখন চাইছি, আমরা চাই এই তাড়াতাড়ি ইনভেস্টিগেশনটা হোক। এবং আজকে সুপ্রিম কোর্ট হিয়ারিং হয়নি, আবার নিশ্চয়ই আমরা জানবো যে কবে হবে। সুতরাং সুপ্রিম কোর্ট সিউমোটো কগনিসেন্স নিয়েছে, এটাও আমাদের মনে রাখতে হবে, সিউমোটো কগনিসেন্স নিয়েছে। সেখানে সিবিআইও উত্তর দেবে, রাজ্য সরকারও উত্তর দেবে, এবং বিভিন্ন প্ল্যাটফর্ম, প্রায় 19-20 না আরও বেশি প্ল্যাটফর্ম অফ ডক্টরস যারা গেছেন তাদের প্রত্যেকে, এবং এনজিও অ্যাক্টিভিস্ট প্রত্যেকেই তার উত্তর, এবং তার সঙ্গে সঙ্গে আমরাও যে জাস্টিসের লড়াই। এখানে রাজনৈতিক এজেন্ডা এটাকে ঘুরিয়ে দেওয়ার, আমি ফায়দা তোলার, তারা কেউ ফায়দা তুলবে, এইটা ক্রাই ফর জাস্টিস নয়। এখানে কোনো জায়গা নেই। প্লিজ শশীদি আমাদের সঙ্গে থাকুন। শতরূপ আমাদের সঙ্গে রয়েছে। শতরূপ কি বলবে? কোথাও কি একটা এজেন্ডাকে নিজেদের কাছে টেনে নেওয়া, কোথাও কি একটা হাইজ্যাক করে নেওয়ার চেষ্টা? দেখুন, এটা কেউ স্বীকার করুক কি না করুক, এটা ইতিহাসে নথিভুক্ত হয়ে গেছে। এই ঘটনাটাকে সন্দীপ ঘোষ অ্যান্ড কোম্পানি আত্মহত্যা বলে চালিয়ে দিতে পারত যদি না সেদিন রাত্রিবেলা মীনাক্ষী মুখার্জি এবং ধ্রুবজ্যোতি সাহার নেতৃত্বে ডিওয়াইএফআই ছেলেমেয়েরা ওই গাড়িটাকে আটকাতো। এবং এটা এখন সর্বজন স্বীকৃত। এমনকি বিজেপির প্রাক্তন এমপি রূপা গাঙ্গুলি থেকে শুরু করে তৃণমূলের অনেক কর্মী সমর্থক নেতারাও আপনারা দেখেছেন, শাহানা বাজপেয়ীর মতো শিল্পী, তারাও এটাকে নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন। এবার আমি কথাটা এই কারণে বলছি, কোনো কপিরাইট ক্লেম করার জন্য নয়, রাদার আমাদের কোনো কপিরাইট নেই এটা বলার জন্য। মীনাক্ষী মুখার্জিরা সেদিন গাড়িটা আটকে ছিল বলে যখন পরবর্তীকালে ধরুন রিমঝিম সেনারা রাত দখলের ডাক দিয়েছিলেন, কি মোহনবাগান ইস্ট বেঙ্গলের সাপোর্টাররা, মোহামেডান সাপোর্টাররা যুবভারতীর বাইরে লড়াই করার কথা বলেছিল, কি যখন বিজেপি বন্ধ ডেকেছিল, আমরা কোনোদিন বলতে যাইনি যে যেহেতু ডেড বডির গাড়িটা আমরা আটকেছিলাম অতএব গোটা লড়াইটা আমাদের সম্পত্তি, এর মধ্যে আর কেউ করবে না। আমরা গর্বিত যারা যারা লড়াই করেছেন। কবির সুমনের একটা গানের লাইন আছে, আপনারা জানেন, যে যেখানে লড়ে যায় আমাদেরই লড়াই। যারা যারা লড়াই করেছেন তাদের লড়াইয়ের জন্য আমরা গর্বিত, তাদেরকে আমরা কুর্নিশ করছি। অতএব আপনাদের কাছেও এটা আবেদন করব যে দেখুন, এই দেশে বা আমাদের রাজ্যেও যদি আপনি বলেন যে অরাজনীতির লড়াই সম্পর্কেও আমাদের একটা ধারণা আছে। 2008-9 সালে আমরা যেগুলোকে খুব অরাজনৈতিক পরিবর্তন চাই বুদ্ধিজীবী দেখেছিলাম যাদেরকে, তাদের মধ্যে কয়েকজনকে দেখেছিলাম ঠিক লোকসভা ভোটের পরে রেলের নেটোকাটা কমিটির মাথায় বসে যেতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। তার মানে এই নয় যে যাবতীয় অরাজনৈতিক প্রতিবাদ খারাপ, বরং আমরা উই আর কমিটেড টু অল দ্য মুভমেন্ট। না, কিন্তু এই যে গতকালকে ঘটনা ঘটলো ঋতুপর্ণা সেনগুপ্ত এবং মিমি চক্রবর্তী যাওয়া এবং সেখান থেকে এরকম একটা
একটা যে ছবি আমরা তুলে ঠিক, ধরছি আমি এবং ওটাতেই সবার কাছে বলছি। ইতিমধ্যেই চলে সেটা যাচ্ছে। তো আমাদের পার্টির পরিষ্কার বক্তব্য, এবং এই ঘটনাগুলো ঘটার দিন সাথে আগেই মোহাম্মদ সেলিম একটা প্রেস কনফারেন্স করে এটা বলেছেন, আপনাদের হয়তো মানে আপনারাও খুব সম্ভবত এটা কভার করেছেন, যে আমরা কোনোভাবেই যারা মিমি চক্রবর্তীকে কি ঋতুপর্ণা সেনগুপ্তকে চলে যেতে বাধ্য করেছেন তাদের সাথে আমরা একমত নই, কোনোভাবেই না। এইটা আজকে একটা লড়াইতে কোনো মানুষ যদি অংশগ্রহণ করতে চান, এটা কোনো কথা হতে পারে না যে আপনি গতকাল ছিলেন না তাহলে আজকে কেন আছেন। বরং এইটাকে আমরা লড়াইয়ের সাফল্য হিসেবে দেখব, যে মানুষটা হয়তো গতকাল অবধি কথা বলেননি কি কোনো অবস্থান নেননি, তিনিও আজকে অবস্থান নিচ্ছেন, এটা লড়াইয়ের সাফল্য হিসেবেই আমরা দেখব। এখানে আমরা কোনো মতেই একমত নই। তবে এবার আমি একটা কথা বলছি, আমি শশী বাজার কথা শুনছিলাম, উনি যেটাকে বলছেন যে যেটা হয়েছে সেটা একটা সামাজিক ব্যাধি। আসলে ধর্ষণ একটা সামাজিক ব্যাধি 100 বার, কিন্তু মুশকিল কি সব কিছুকে সামাজিক ব্যাধি হিসেবে চালিয়ে দিলে পুরো ব্যাপারটা রামকৃষ্ণ, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুরের দায় হয়ে যায়, তখন আর সরকারের কোনো দায় থাকে না। কিন্তু এই যে মৃত্যুর পরে, খুনের পরে বাড়িতে ফোন করে বলা যে আপনার মেয়ে সুইসাইড করেছে, হঠাৎ করে পরের দিন স্বাস্থ্য ভবনের নির্দেশে ক্রাইম সিনটাকে ভাঙচুর করার চেষ্টা করা, 14 তারিখ রাত্রিবেলা গুন্ডা ঢুকে ল্যাব ভাঙা থেকে শুরু করে যা কিছু ঘটেছে, এইগুলো কিন্তু কোনোটাই সামাজিক ব্যাধি নয়, এগুলো রাজনৈতিক অপরাধ যেগুলো আমাদের রাজ্যে সংগঠিত হয়েছে। এবং আমার শেষ কথা এই প্রসঙ্গে বলছি, আমি যেদিন এসএফআই করতাম সেই দিন থেকে শিখে এসেছি, আমাদেরকে শেখানো হয়েছে পতাকা পোড়ানোটা একটা অমার্ক্সীয় কাজ। কোনো দল, সে আমার যতই বিরোধী হোক না কেন, কোনো সংগঠনের পতাকা পোড়ানোকে আমরা কখনো সমর্থন করি না। যদি তৃণমূলের পতাকা পোড়ানো হয়ে থাকে সেটাকে আমরা সমর্থন করি না, কিন্তু তৃণমূলকে ওই জবাব দিতে হবে। ভাই, 30 সেকেন্ড চাইছি, 30 আমি এই সেকেন্ড। প্রসঙ্গ নিয়ে আসবো তোমার কাছে প্লিজ। আমি জাস্ট এই মুহূর্তে ঋতুপর্ণা সেনগুপ্ত এবং মিমি চক্রবর্তীর প্রসঙ্গে যেহেতু রয়েছে আসবো, এবং রাত দখলের ডাক যারা দিয়েছিল তার মধ্যে অন্যতম অবশ্যই করে আমাদের সঙ্গে রয়েছে রিমঝিম সিনহা। রিমঝিমের কাছে আসার আগে গতকালকে ঘটনার পরিপ্রেক্ষিতে কুণাল ঘোষ এবং অপরদিকে লকেট চট্টোপাধ্যায় তারা কে কি বলেছেন শোনাবো। কালকে আমরা এও দেখেছি, অভিনেত্রী শিল্পী ঋতুপর্ণা সেনগুপ্ত তিনি শ্যামবাজারে গেছিলেন ন্যায় বিচারের দাবিতে, দোষীদের গ্রেফতারের দাবিতে। তাকে যেভাবে রাতে লাঞ্ছিত হতে হয়েছে এটা কিন্তু উদ্বেগজনক। তিনিও একজন মহিলা, ফলে সাধারণ নাগরিকদের আবেগকে সামনে রেখে কোন শক্তি শুধু অরাজকতা তৈরির চেষ্টা করছে। আমরা তার থেকে দূরে থাকতে সাধারণ মানুষকে বারবার অনুরোধ করছি। খুবই নিন্দনীয় ঘটনা। ঋতুদির সঙ্গে যেটা হয়েছে, আমার মনে হয় যারা করেছেন তারা শিরদাঁড়া সোজা রাখার আন্দোলন করছেন। ডাক্তাররা শিরদাঁড়া সোজা রাখার যে আন্দোলনটা দেখিয়েছেন, জুনিয়র ডাক্তাররা যারা ওই আন্দোলনে ছিলেন, আমার মনে হয় এখনও তাদের শিরদাঁড়াটা শক্ত হয়নি। আমরা একজন মহিলাকেই আমরা গুলিয়ে ফেলছি, আমরা একজন মহিলাকেই এভাবে অসম্মান করছি। কি দরকার ছিল এইভাবে মহিলাকে অসম্মান করা? উনি তো কোনো ভুল করেননি, কিন্তু তিনি তো সব কিছু ছেড়ে দিয়ে কোনো রাজনৈতিকভাবে না এসে তিনি সামান্যভাবে একজন সাধারণ নাগরিক হিসাবে তিনি শ্যামবাজারে এসেছিলেন। সুতরাং যারা এটা করেছেন খুব অন্যায় করেছেন। আর এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট জানা যাচ্ছে, সোমবার সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি। আবারও আপনাদের জানিয়ে দিচ্ছি, আগামী সোমবার সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি। আরো আপডেট জানবো, সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী। রাজীব, কি জানতে পারছো? শিলাদিত্য, একেবারেই আগামী সোমবার হবে আরজিকর মামলার শুনানি। আমরা জানি আজ অর্থাৎ 5 সেপ্টেম্বর এই মামলার শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু প্রধান বিচারপতি অনুপস্থিত থাকায়, তার বেঞ্চ না বসায় এই মামলার শুনানি হয়নি। সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী যদি কোনো মামলা বিচারপতিরা কোনো নির্দিষ্ট বিচারপতি শুনে থাকেন, তাহলে তার অনুপস্থিতিতে বা তাদের অনুপস্থিতিতে সেই মামলার শুনানি অন্য কোনো বিচারপতি করেন না বা করতে পারেন না, যদি যতক্ষণ না তিনি অনুমতি দেন। সেক্ষেত্রে প্রধান বিচারপতি অনুপস্থিত থাকার জন্য আজ সেই মামলার শুনানি পিছিয়ে গিয়েছিল, এবং এইমাত্র সুপ্রিম কোর্ট জানিয়ে দিল আগামী সোমবার আরজিকর মামলার শুনানি হবে। গোটা দেশ তাকিয়ে রয়েছে এবং বলা যেতে পারে সারা বিশ্বের নজর রয়েছে আরজিকর মামলার শুনানি দিকে। সেই মামলার কিন্তু আগামী সোমবার শুনানি হবে, এমনটাই সুপ্রিম কোর্টের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। ধন্যবাদ রাজীব, অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট রাজীব জানিয়ে দিল। আগামী সোমবার সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি। অবশ্যই এই আপডেটের দিকে আমাদের নজর থাকবে। রিমঝিম যে জায়গায় আসবো, 14ই আগস্ট যে আন্দোলন রাত দখলের কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল রিমঝিম সহ আর অনেকে, এবং তারপর পরপর আন্দোলন ধীরে ধীরে এগিয়েছে, কিন্তু গতকালকের ঘটনা কোথাও কি একটু চিন্তা বাড়াচ্ছে না?
হ্যাঁ, অবশ্যই। প্রথম যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে এটা শুধুমাত্র যে রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে কোনো আন্দোলন বা শুধুমাত্র আরজি করের কেসের আন্দোলন সেটা নয়। এটা প্রথম থেকেই বলা হয়েছে যে আমরা আরজি করের কেসের বিচার তো চাইছি বটেই, কিন্তু এর পরবর্তীকালে আরজি করের মতন কোনো কেস যাতে না ঘটে সেটাও আমাদের লক্ষ্য। যে কারণে এটা ধর্ষণ সংস্কৃতির বিরুদ্ধে আন্দোলন, এবং এখনও অবধি যতগুলি রাজনৈতিক দল সরকারে গেছে তারা কেউই আমাদেরকে নারী সুরক্ষা দিতে পারেনি, এই সুরক্ষার পরিসর তৈরি করতে পারেনি। সুতরাং এই পুরো ধর্ষণ সংস্কৃতির বিরুদ্ধে এই আন্দোলন। এবং ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে যে ঘটনাটি ঘটেছে সেটি একভাবেই ব্যক্তিগতভাবে নিশ্চয়ই কন্ডেম করছি, কারণ নারী সুরক্ষার আন্দোলনে যারা অংশ নিচ্ছেন তাদের ভাষা এটা হতে পারে না। তারা বারে বারেই রবীন্দ্রনাথের গান চলছে, নানান জায়গায় নজরুলের গান চলছে, নানান জায়গায় আঁকাআঁকি চলছে। এটাতে বোঝা যাচ্ছে যে জন আন্দোলনের ভাষা আসলে কীরকম হওয়া উচিত। শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যেই আমরা রয়েছি, যেখানে পুলিশ রয়েছেন। আমরা আগেও যখন আন্দোলন দেখেছি তখনও দেখেছি যে আমরা পুলিশের সঙ্গেই জল বিতরণে অংশগ্রহণ করেছি, তাদেরকে জল দিয়েছি, তাদেরকেও বিস্কুট দিয়েছি। এই আন্দোলনও আমরা দেখতে পাবো ডাক্তাররা সেটা করেছেন যখন লালবাজারে তারা অবস্থানে ছিলেন। সুতরাং এই ধরনের ব্যবহার কোনোভাবেই করা যায় না। ঋতুপর্ণা সেনগুপ্তর যে কোনো ধরনের আইডিয়ার সঙ্গে কারোর বিরোধ থাকতে পারে, তারা তার জন্য প্রতিবাদ করতে পারেন, গো ব্যাক স্লোগান দিতে পারেন, কিন্তু তার গাড়ির উপরে উঠে হুজ্জতি করাটা কোনোভাবেই আন্দোলনের ভাষা হতে পারে না। না, শুধু গাড়ি কেন, গো ব্যাক স্লোগান মানে যেখানে উদ্দেশ্য একেবারে স্পষ্ট, বিচারের দাবিতে মানুষ রাস্তায় নেমেছে, বিশেষ করে মহিলা নিরাপত্তা যেখানে সব থেকে বড় ইস্যু এই মুহূর্তে হয়ে দাঁড়িয়েছে, সেই জায়গায় এটাও তো কোথাও না কোথাও খারাপ লাগার জায়গা, বা বার্তাটাও তো খারাপভাবে যাবে নাকি? দেখুন, কারোর উপস্থিতি যদি জনগণ ওই আন্দোলনের স্ফিয়ারে না চান, সেখানে গো ব্যাক বলাটা আসলে ধর্ষণ সংস্কৃতির পার্ট হচ্ছে না। আমি যেটা বারবার অ্যাড্রেস করার চেষ্টা করছি, আমি যদি কাউকে না চাই তার উপরে গিয়ে আমি হামলা করতে পারি না, কিন্তু আমার নিজস্ব প্রতিবাদের ভাষা আমি নিশ্চয়ই মুখ ফুটে সেটা বলতে পারি। কিন্তু মিমি চক্রবর্তীর ক্ষেত্রে আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে এই আন্দোলন বারে বারেই জানিয়েছে যে তারা রাজনৈতিক দলের কোনো প্রতিনিধিকে এখানে স্বাগত করছেন না। মিমি চক্রবর্তী এমপি হিসেবে ইলেক্টেড হয়েছিলেন এবং সেই জায়গা থেকে উনি রাজনৈতিক দলের ফেসও। সেখান থেকে উনি দুর্নীতির কথা জেনেই এই রাজনৈতিক দলের প্রতিনিধি। মিমি চক্রবর্তী রাজনৈতিক দলের ফেস। একবার যখন উনি দুর্নীতির কথা জেনেও এই রাজনৈতিক দলের প্রতিনিধি হয়ে এমপি হয়েছিলেন, ইলেক্টেড হয়েছিলেন, তখন উনি একভাবে প্রমাণ করেছেন ওনার পক্ষ কোনটি। সেই জায়গা থেকে উনি এই আন্দোলনে স্বাগত হবেন না সেটা আন্দোলনের পরিসর থেকে বলাই যায়। কিন্তু তার ঠিক করে দেবে, মানে এটা তো সকলে মিলে চাইছে, জনগণের একটা বক্তব্য, তাদের একটা বিস্ফোরণ, তারা এগিয়ে আসবে, মানে সেখানে কোনো ব্যক্তি বা কোনো মহিলা বা কোনো সেলিব্রিটি আসতে পারবে না। এই ব্যারিকেডটা কে ঠিক করে দেবে? দেখুন, সেলিব্রিটি আসতে পারবে না এবং রাজনৈতিক প্রতিনিধি আসতে পারবে না, এই দুটোর মধ্যে ডিফারেন্স রয়েছে। তাই তিনি এমপি তো নয়, মিমি চক্রবর্তী তিনি এমপি ছিলেন, অবশ্যই তিনি রাজনৈতিক প্রতিনিধি হয়েছেন, তিনি একজন ফেস হয়ে উঠে এসেছেন। আজকে যদি হঠাৎ আন্দোলনে এসে দিলীপ ঘোষ পতাকা ছেড়ে এসে বলেন আমি আসতে চাই, তাহলে ঘোষ বিজেপির তরফ থেকে প্রতিনিধি, রুদ্রনীল ঘোষ অভিনেতা, এই সত্তাকে অস্বীকার করা যায়? আমি বলছি রাজনৈতিক প্রতিনিধি হিসেবে উনি এমপি হিসেবে সিলেক্টেড হয়েছেন, সেই জায়গা থেকে ওনাকে যদি সেখানে কেউ আটকায় আন্দোলনের পক্ষে আসার জন্য, জনসাধারণের আন্দোলনের এটা বক্তব্য, কিন্তু তার বলে তার এগেনস্টে এই ধরনের কোনো আচরণ করা যায় না, সেই বিষয়টা আমি যথেষ্ট কন্ডেম করছি। তাকে বারবার এইভাবে হ্যারাস করা যায় না, তিনিও একজন মহিলা। একটু প্লিজ আমাদের সঙ্গে থাকুন, শশীদি কিছু বলতে চাইছেন। শশীদি বলুন। না, রিমঝিম যিনি আছেন তার সেন্টিমেন্টকে আমি অ্যাপ্রিসিয়েট করে নিশ্চয়ই বলি, কিন্তু জাস্ট একটা যুক্ত করলাম। আপনি মিমির এটা বললেন, নিশ্চয়ই তিনি প্রাক্তন সাংসদ, একবারই চিরকালের মতোই আপনি বহিষ্কৃত করে দিলেন যে ও আর কোনো সোশ্যাল মুভমেন্টসে পার্টিসিপেট করবে না। এটা কোথাও না কোথাও মনে হলো একটু সামঞ্জস্য নেই। দ্বিতীয়ত মনে রাখবেন রিমঝিমদি, যে যখন তিনি এমপি ছিলেন, এমপি কিংবা এমএলএ আইন প্রণেতা হয়, তারা ল মেকার্সও হয়। সুতরাং তিনি তখনও ল মেকার ছিলেন, পার্লামেন্টে গিয়ে একটা আইনকে সমর্থন করা কিংবা আইনের বিরুদ্ধে যাই হোক বক্তব্য। সুতরাং আইন প্রণেতাকে আপনি যখন ছিলেন, ওটা ছিলেন বলে আপনি তাকে বললেন যে এই আন্দোলনে অংশগ্রহণ করতে পারেন না, এটা আমার কোথাও না কোথাও একটু অসামঞ্জস্য। শশীদি প্লিজ একটু সঙ্গে থাকুন। অভিনেতা রুদ্রনীল ঘোষের এই প্রসঙ্গে জাস্ট এক লাইনে জানতে চাইবো, কারণ আমার বিরতি দিতে হবে। আমার রিমঝিম তাদের আবেগের জায়গা থেকে আমার মনে হয় যে একটা দিকে দেখছিলেন। আমার নিজের মনে হয়েছে যে তিনি মিমি চক্রবর্তী হন বা ঋতুপর্ণা সেনগুপ্তা হন বা যেই হন না কেন,
শতরূপ একটা প্রসঙ্গ টেনেছিল, আমি সেই ক্ষেত্র ধরেই বলছি যে মানসিক অবস্থানটা তিনি পরিবর্তন করেছেন কিনা এবং যে আন্দোলনটা চলছে তার পক্ষে তিনি সহমত পোষণ করছেন কিনা সেইভাবে দেখলে ভালো হয়। কিন্তু এই ধরনের আন্দোলন যখন জনজাগরণের চেহারা নেয় সেখানে তো খুব সত্যি কথাই প্রত্যেক জায়গায় জায়গায় জমায়েতের মিছিলে তো কোনো নেতৃত্ব সেইভাবে তো থাকে না, এটা আবেগ পুঞ্জীভূত হয়ে একটা জিনিস তৈরি হয়। তো ফলত সেই ক্ষেত্রে কিছু কিছু মানুষ থাকেন যারা দু একজন হয়তো তাদের ব্যক্তিগত কিছু মনে হওয়া যেভাবেই হোক না কেন সেইখান থেকে একটা রিয়াকশন তৈরি হয়ে যায়। এক্স্যাক্টলি, সেই রিয়াকশন তৈরি হয়। শতরূপ, খুব সংক্ষেপে আমি please। খুব সংক্ষেপে বলছি, উনি যেগুলো বলছেন ঠিক আছে, আমার মনে হয় এটা ওনার মতামত, কিন্তু সমস্ত আন্দোলনকারীদের মতামত বলে আমার এটা মনে হয় না। কারণ আজ ধরুন যেদিন ওই প্রেসিডেন্সি কলেজের সামনে দিয়েও মিছিল গেল ধর্মতলায়, সেখানে বহু বামপন্থী দলের নেতা ছিলেন, আমি নিজেও ছিলাম সেখানে। সুখেন্দু শেখর রায়কে আমরা দেখেছি রাত দখলের আন্দোলনের মিছিলে থাকতে, তাদের কেউ বারণ করেনি। দীপঙ্কর ভট্টাচার্য সিপিআইএম লিবারেশনের সম্পাদক, তিনি গতকাল তিনি নিজে থেকে শুভেন্দু শেখর রায় সুতরাং করেছেন। এটা আমার ধারণা। এবং আমি জানি না রিঞ্জন সিনহার মুখে এই কথাটা শুনে আমি অবাক হচ্ছি, কারণ প্রথম দিন রাত দখলের আন্দোলনের পরে ওনাকেই একটা ভিডিওতে বলতে শুনেছিলাম যে এবার আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে বসতে চাই এই বিষয়টাকে নিয়ে। সুতরাং মানে মিমি চক্রবর্তী কবে এমপি হয়েছে বলে সেই রাজনৈতিক, আর পশ্চিমবাংলার আজকের মুখ্যমন্ত্রী তিনি রাজনীতিবিহীন একজন মানুষ, এটা এগুলো কোনো কথা হলো না। জনগণমনে এই বিষয় এবং তারই সঙ্গে জড়িয়ে থাকা আরও অনেকগুলো বিষয়, আন্দোলন এবং পরপর আপডেট যা উঠে আসে, সেই সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করবো আমাদের অতিথিদের সঙ্গে একটা বিরতির পর। সঙ্গে থাকুন। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জনগণমনতে। গতকালকের আন্দোলন থেকে আজকে পর আপডেট ইতিমধ্যে পাওয়া যাচ্ছে। যে আপডেট ইতিমধ্যে দিয়েছি, সোমবার আর.জি. কর মামলার শুনানি হবে, যেমন গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছি, আরও জানাবো এবং সেই নিয়ে আলোচনা করব। তার আগে আপনাদেরকে শোনাবো ইতিমধ্যেই যে ছবি প্রকাশ করে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সমালোচনা করা হয়েছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পতাকা পোড়ানো হয়েছে বলে যে বক্তব্য রাখা হয়েছে, এই নিয়ে কুণাল ঘোষ তিনি কি বলেছেন শোনাবো। দেখেছি শ্যামবাজারে আমাদের দলীয় পতাকা পোড়ানো হয়েছে, তৃণমূলের পতাকা পোড়ানো হয়েছে, পতাকা ধরে আছে একজন, তাতে আগুন লাগাচ্ছে এবং হাততালি দিতে দিতে আরো 2-3 জন তারা আগুন লাগাচ্ছেন। আমরা বিশ্বাস করি না কোনো সাধারণ নাগরিক, কোনো সাধারণ মানুষ এই ইস্যুতে তাদের ন্যায় বিচারের দাবিতে সরব হতে পারেন, তাদের বিরক্তি প্রকাশ করতে পারেন, তাদের ক্রোধ উদ্গীরণ হতে পারে, কিন্তু কোনো সাধারণ মানুষ কোনো রাজনৈতিক দলের পতাকা পোড়াচ্ছেন এটা কোনো সাধারণ মানুষ করতে পারেন না। খুব সংক্ষেপে এনে একটু প্রতিক্রিয়া নিয়ে নেবো। শতরূপ, আমি তখনও যেটা বলতে যাচ্ছিলাম যে আমরা রাজনীতি করার প্রথম দিন থেকে শিখে এসেছি কোনো দলের পতাকা পোড়ানোটা কোনো আন্দোলনের পথ নয়। কিন্তু আমি একটা কথা বলছি, এক হচ্ছে আমি এর আগের বারও কুণাল ঘোষের কথা শুনছিলাম, ঋতুপর্ণা সেনগুপ্ত এবং মিমি চক্রবর্তীর প্রতিবাদ করার অধিকার নিয়ে ওনাদের যতটা চিন্তা আছে, তার সিকিভাগও যদি শান্তনু সেন এবং সুখেন্দু শেখর রায়ের একই ইস্যুতে প্রতিবাদ করার অধিকার নিয়ে চিন্তা থাকতো, তাহলে তৃণমূলকে একটু বিশ্বাস করা যেত। এবং পতাকা পোড়ানোর যে কথাটা হচ্ছে, আমি এটাকে নিন্দে করে বলছি যে তৃণমূলকেও একটু ভাবতে হবে যে তৃণমূলের লোকেরাই বা পতাকাবিহীন নাগরিক মিছিল দেখলে খেপে উঠছে কেন। আজকে যে মোহনবাগান ইস্ট বেঙ্গল সাপোর্টারদেরকে, মোহামেডান সাপোর্টারদেরকে সল্টলেকের সামনে মারা হলো, কোন রাজনৈতিক দলের পতাকা ছিল? কালকে যে কোচবিহারের ছেলেমেয়েগুলোকে মারা হলো ওরকমভাবে, বারাসাতে গ্রেপ্তার করা হলো। অর্থাৎ মানুষ যেখানে কোনো রকম কোনো দলীয় পতাকা ছাড়া ধর্ষণ সংস্কৃতির বিরুদ্ধে আর.জি. করের ঘটনার বিচার চেয়ে যখন স্লোগান দিচ্ছেন, তৃণমূলের লেজে আগুন ধরে যাচ্ছে, ওরা তার উপর গিয়ে চড়াও হচ্ছে। আপনারা কেন আপনাদের পতাকাটাকে জনগণের আন্দোলনের শত্রু বানিয়েছেন? রুদ্র, আসবো। শশীদিও রয়েছে একটুখানি আমাদের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করেছেন ইতিমধ্যেই সনাতন দিন্দা শিল্পী। সনাতন বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি। রাজ্য চারুকলা পর্ষদের কার্যকরী সদস্য হিসেবে আপনি পদত্যাগ করলেন কেন? আসলে এই সময় দাঁড়িয়ে একজন শিল্পী হিসেবে, একজন নাগরিক হিসেবে আমার মনে হয়েছে যে রাজ্য চারুকলা পর্ষদে যে বিদগ্ধ পণ্ডিত শিল্পীরা রয়েছেন, তাদের একটা আঁচড়ে এই যে রাস্তার মধ্যে যে যজ্ঞ চলছে, সেই যজ্ঞের মধ্যে ঘৃতাগ্নি হতে পারে। কিন্তু আমার মনে হয়েছে তারা অনেকেই নীরব, মুখ বধির হয়ে রয়েছে। তা তো সভ্য সমাজের একটা প্রতিনিধি। তা আমার মনে হয়েছে যে ওনাদের পাশে না থাকাই ভালো, ওনাদের সংসর্গে আমার না থাকাই ভালো। যার জন্য আমি নিজে থেকে এই সিদ্ধান্ত নিলাম। আমার মনে হচ্ছে যে আমার বোন তিলোত্তমা দিন্ডা, যাকে আমি
আমার নিজের বোন বলছি, আমার রক্তের বলছি, আমি আত্মস্থ করে দিয়েছি। তার জন্য আজকে সারা বাংলা জুড়ে যে প্রতিবাদ চলছে, বাংলার বাইরে জুড়ে যে প্রতিবাদ চলছে, সেই প্রতিবাদের মধ্যে এনাদের কোনো ভূমিকা নেই। আমি তো প্রতিবাদে রয়েছি একজন সহনাগরিক হিসেবে, একজন বাবা হিসেবে, একজন প্রেমিকা হিসেবে, একজন সন্তানের অভিভাবক হিসেবে। আজকে তারা এত মুখ বধির হয়ে কেন? কিসের ভয়তে? আমরা তো চাইবো একটা সুবিচার চাইবো, যার জন্য আমি বাধ্য হয়ে আজকে এই ডিসিশন নিলাম যে রাজ্য চারুকলা পর্ষদে ওখানে যে স্বনামধন্য শিল্পীরা আছেন তারা থাকুন তাদের মতন করে, তারা ভালো থাকুন, তারা তাদের কমফর্ট জোনে থাকুন। বাট আজকে রাস্তায় মানুষ দাঁড়িয়ে রয়েছে। আজকে 4 বছরের একটা বাচ্চা, আমাদের সন্তান, সে চিৎকার করে বলছে উই ওয়ান্ট জাস্টিস। শিক্ষক দিবসে আজকে আমাদের প্রাক্কালে এই সন্তানরা আমাদের বিপ্লব করতে শেখাচ্ছে। আমার সন্তানদের কাছে, আমার অগ্রজদের কাছে আমাদের একটা নিবেদন যে এভাবে চুপ করে থাকা যায় না। একজন সচেতন মানুষ হিসেবে চুপ করে থাকাটা উচিত নয়। আমারও সন্তান রয়েছে। চারুকলা পর্ষদের সদস্যরা কিসে ভয় পাচ্ছেন, কেন চুপ করে থাকছেন বলে আপনার মনে হয়? দেখুন, ভয়টা কার কি সেটা তারা জানেন, কারণ তাদের মাথার উপরে অনেক ছাদ রয়েছে। আজকে আমরা যারা রাস্তায় নেমেছি, আমাদের কোনো ছাদের দরকার নেই, আমাদের ভয় নেই, আমরা ভয় পাচ্ছি না। আর আমি রাজ্য চারুকলা পর্ষদে একজন খুব সাধারণ মেম্বার, দীর্ঘদিন ছিলাম। আমার কোনো যাতায়াতও ছিল না, আমি খুব একটা যোগাযোগও রাখতাম না, আমি নিষ্ক্রিয় একজন সদস্য। তো আমার মনে হচ্ছে একজন নিষ্ক্রিয় সদস্য হিসেবে এই এত নামকরা মানুষজন আছেন তাদের সঙ্গে তাদের সংসর্গে না থাকাই ভালো। কারণ এতে বোধহয় আমি আমার পরবর্তী প্রজন্মকে কোনোদিনও বলতে পারবো না যে কেন ওই হামলায় আমি যাইনি। যখন আমার প্রশ্ন করবে আমার পরবর্তী প্রজন্ম, আমার বোধ থেকে, আমার সচেতনতা থেকে আমার মনে হয়েছে ওখানে থাকা উচিত নয়। ধন্যবাদ, ধন্যবাদ। আমরা কথা বললাম সনাতন দিন্দার সঙ্গে, শিল্পী সনাতন দিন্দার সঙ্গে। শশীদি কিছু বলবেন? সনাতন দিন্দা ইতিমধ্যে কিন্তু রাজ্য চারুকলা পর্ষদের কার্যকরী সদস্য পদ থেকে তিনি পদত্যাগ করলেন। বারবার বলছেন কোথাও একটা চাপ রয়েছে, কোথাও একটা আতঙ্ক রয়েছে, নাকি কিছু বলবেন? না, উনি যা যা বললেন আমরা পরিষ্কার শুনেছি। আমি তাকে সম্মান জানিয়ে এটাই বলি, এবং আপনাকেও শিলাদিত্য, যে প্রত্যেকেই নিশ্চয়ই একটা তাদের ভাষা বেছে নিয়েছে প্রতিবাদের। সিম্বলিক প্রতিবাদ কিভাবে করব সেটা তারা বেছে নিতে পারেন তাদের অ্যাকশনের মাধ্যমে। সেটা নিয়ে আমাদের কোনো কিছু বক্তব্য নেই। আমরা এটাও বলি যে রাজ্য সরকার যদি কোনো সম্মান, কাউকে প্রতিষ্ঠা মানুষকে সম্মান দিয়ে থাকে, সেটাও নিরপেক্ষভাবে দিয়েছে। যদি একটা যোগ্য স্থান দিয়ে থাকে যে তাদের একটা ভ্যালুয়েবল কন্ট্রিবিউশন হবে একাডেমিতে হলেও, সেটাও তার যোগ্যতা দিয়েই দিয়েছে। এটা রাজ্য সরকার মনে করছে তার অধিকারের মধ্যে রয়েছে, তারা সেটা করেছেন, নিরপেক্ষভাবে রাজ্য সরকার করেছে। এবার যদি কেউ এই পদটা ছাড়তে চায়, কিংবা যদি কোনো অ্যাওয়ার্ড ছাড়তে চায়, কোনো সম্মান ছাড়তে চায়, তার অধিকারের মধ্যে সেও রয়েছে। কিন্তু রাজ্য সরকার, কিন্তু আপনি দেখেছেন যে আমি এইটুকুই বলতে চাই, আমরা এর মধ্যে রাজনীতি আনতে চাই না, কারণ আমরা খুব ব্রড বেসড, যখন সকলেরই যোগ্যতা দেখেই অ্যাওয়ার্ডটা দেওয়ার ক্ষেত্রে কিংবা সম্মান দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গিটা। শশীদি আসবো ঠিক এই জায়গায়। শশীদি আসবো প্লিজ। শশীদি একটু আমাদের সঙ্গে থাকুন, একটু রুদ্রনীলের প্রতিক্রিয়া নিয়ে এই প্রসঙ্গ নিয়ে। সনাতন দিন্দা ইতিমধ্যেই সরে গেলেন রাজ্য চারুকলা পর্ষদের কার্যকরী সদস্য হিসেবে। দেখুন, শুধু সনাতন দিন্দা নয়, সাহিত্যিক পরিমল দে, প্রাবন্ধিক কৃতিপ্রিয় ঘোষ, শিক্ষারত্ন ফিরিয়েছেন দীপক মজুমদার, সিনিয়র নাট্যকার চন্দন সেন, সিনিয়র চন্দন সেন, বিপ্লবদা ফিরিয়েছেন, সুদীপ্তা ফিরিয়েছেন, আমাদের সঙ্গে ইতিমধ্যে আলোচনায় অংশগ্রহণ করবেন। আর সুদীপ্তা ফিরিয়েছেন, ইতিমধ্যে আলোচনায় অংশগ্রহণ করেছেন সুদীপ্তা চক্রবর্তী। যাই হোক, এটা তাদের সুপ্রিয় দত্ত ফিরিয়েছেন, বিপ্লব বন্দ্যোপাধ্যায় বিপ্লবদা ফিরিয়েছেন। এটা তাদের প্রতিবাদের ধরন। এবং মুশকিলটা হচ্ছে যে শশীদি যে কথাটা বললেন সেটা শুনতে ভালো লাগলো, কিন্তু শশীদিরই সহকর্মী ব্রাত্য বসু যে কথাটা বলেছেন
সেই উত্তরটা আমি জানি না সুশীদি কিভাবে দেবেন। আমি ব্রাত্য বসুর কথাও আমাদের সঙ্গে রয়েছে, আমরা শোনাবো, কিন্তু তার আগে একটু সুদীপ্তা চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। আমরা একটু সুদীপ্তাদির কাছে যাই। সুদীপ্তাদি, যে প্রসঙ্গটা উঠে আসছে ইতিমধ্যেই, আমরা জানি যে আপনি বিশেষ সম্মান ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে যেটা দেওয়া হয়েছিল সেটা ইতিমধ্যে আপনি ফিরিয়ে দিয়েছেন এবং আপনার বক্তব্যকেই সুস্পষ্টভাবে রেখেছেন। আমার দুটো প্রশ্ন থাকবে। এক, সনাতন দিন্দা ইতিমধ্যেই তার যে কার্যকরী সদস্য রাজ্য চারুকলা পর্ষদে, তিনি বক্তব্য আপনি আমাদের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করার আগেই ইতিমধ্যেই বলেছেন যে তিনি সরে আসতে চাইছেন, প্রতিবাদ করতে চাইছেন, এটা তার প্রতিবাদের ভাষা। এক। দুই, গতকাল যারা প্রতিবাদ করতে গিয়েছিলেন আপনারই সহকর্মী ঋতুপর্ণা সেনগুপ্ত এবং মিমি চক্রবর্তী, তারা কিন্তু পাল্টা একটা হেনস্থা এবং নানান রকমভাবে গো ব্যাক স্লোগান ইত্যাদির শিকার হয়। এটাকে কিভাবে দেখছেন? আমি কাল রাতে টেলিভিশনে খবরটা দেখার পর সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় আমার প্রতিক্রিয়া জানিয়েছিলাম। মিমিকটা তখন আমি খবর পাইনি, আমিও এফবি থেকেই তখন জাস্ট ফিরেছি। ঋতুদিরটা আমি টেলিভিশনে দেখছিলাম, এত খারাপ লেগেছে দেখে, এত খারাপ লেগেছে। হয়তো খানিকটা কারণ আমার পরিচিত একটা মানুষ, আমার সিনিয়র, আর দ্বিতীয়ত একজন মহিলা। মানে আমার একটাই বক্তব্য যে তার কোনো একটা স্টেপ আপনাদের খারাপ লাগতে পারে, আপনাদের খুব খারাপ লাগতে পারে, তার জন্য আপনারা একেবারেই হয়তো এই মুহূর্তে আপনাদের এই আন্দোলনে তাকে চাইছেন না, এমনটা হতেই পারে। কিন্তু একজন ভদ্রমহিলা গাড়ির ভিতরে গিয়ে উঠলেন, আপনাদের গো ব্যাক শুনে তিনি গাড়ির ভেতরে গিয়ে বসলেন, বেরোতে চাইছেন, আপনাদের ভিড়ের জন্যই সেই গাড়িটা বেরোতে পারছে না। আর যতক্ষণ না বেরোচ্ছে কন্টিনিউয়াসলি গাড়ির কাঁচে ধুম 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 করে মেরে চলেছেন। এটা তো হুলিগানিজমের পর্যায়ে। মানে রাগ আমি বুঝতে পারছি, কিন্তু রাগের বহিঃপ্রকাশ যদি আমরা এইভাবে করি তাহলে রাজনৈতিক দলের পোষা গুন্ডা আর তাদের আন্দোলন আর সাধারণ মানুষের আন্দোলনের মধ্যে বেসিক পার্থক্যটাই তো থাকে না। সুদীপ্তাদি, একটু প্লিজ আমাদের সঙ্গে থাকবেন। রিমঝিম আমাদের সঙ্গে রয়েছেন, রিমঝিম সিনহা, মেয়েদের রাত দখলের ডাক যারা দিয়েছিলেন তাদের অন্যতম আন্দোলনকারী। রিমঝিম, সহমত পোষণ করবেন সুদীপ্তার সঙ্গে? অবশ্যই সুদীপ্তাদি যে কথাগুলি বললেন সেগুলোর সঙ্গে আগেও তোমাকে বললাম যে ধর্ষণ সংস্কৃতির বিরুদ্ধে যে আন্দোলন সংগঠিত হয় সেখানের এই আন্দোলনের ভাষা হতে পারে না যে যাকে আমি পছন্দ করি না তার গাড়ির উপরে হঠাৎ করে উঠে যাব বা তার গাড়িতে হামলা করব। আমি আমার প্রতিবাদের ভাষা আমার মুখ দিয়ে বলতে পারি, কিন্তু আমার হামলা করার কোনো অধিকার সেখানে থাকে না, কারণ সেইটা আবার সেই ধর্ষণ সংস্কৃতির মধ্যেই পড়ে যায়। কিন্তু আরও দুটো কথা অ্যাড্রেস করতে চাই, যেটা এমপির প্রশ্নেও উঠে এলো মিমি চক্রবর্তীর ক্ষেত্রে। শশী পাজাদ ও বললেন, একদমই এক্স এমপির প্রশ্নে উনি বললেন যে মিমি চক্রবর্তী ল মেকার ছিলেন। উনি ল মেকার হিসেবে 2019-এ ইলেক্টেড হয়েছিলেন। 2019 থেকে 2024 অবধি আমরা এখনও রাস্তায় নামতে বাধ্য হচ্ছি, কারণ এরকম কোনো স্ট্রাকচারাল ডিমান্ড বা এরকম কোনো বিষয় উনি নিয়ে আসতে পারেননি অ্যাজ আ ল মেকার, যেটার ক্ষেত্রে মনে হয় যে ধর্ষণ সংস্কৃতি কোথাও আটকানো যাচ্ছে। এইটা এক ধরনের বিষয়। এবং আমার মনে হয় গ্রাম বাংলার সাধারণ মানুষ যারা কোনো কারণে তৃণমূল করেন বা পোস্টার মারতে যান, তারা নিজেদের মতন করে বোঝার চেষ্টা করেন, তাদের সাথে কোথাও বিশ্বাসঘাতকতা করেননি কি উনি যখন এমপি হিসেবে ইলেক্টেড হয়েছিলেন? ব্যক্তি হিসেবে আপনার মত এবং তিনি কি করেছেন না করেছেন তার বিস্তারিত ব্যাখ্যা। আপনি নিশ্চয়ই জানেন যে আপনি যে আন্দোলনের যে কজন নেতৃত্ব দিয়েছেন বা সঙ্গে থেকেছেন বা বিষয়টা সামনে এনেছেন তার মধ্যে অন্যতম ছিল মেয়েদের রাত দখল। তার মানে মহিলাদের সম্মান দেওয়া, যে ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে প্রতিবাদ ঘটানো, তার মধ্যে থেকে ব্যক্তি হিসেবে বা সমষ্টির মধ্যে থেকে কেন এই জায়গাটা চলে আসবে যেখানে আরেকজন নারীকে অসম্মানের জায়গা বা একটা খারাপ লাগার জায়গা তৈরি হবে, যিনি নিজে ইতিমধ্যেই প্রতিক্রিয়া দিয়েছেন আমাদেরকে। টেলিফোনে তার বক্তব্য আমরা তুলে ধরেছি, তিনি বলছেন যে আমি তো ভাবতে পারছি না এরকম একটা ঘটনা ঘটবে, আমি তো তাদের কাছে যেতে পেরেছিলাম। সুদীপ্তাদি, কোথাও কি মনে হচ্ছে না যে এটা একটা শকিং জায়গা? প্রতিবাদ আন্দোলন সারা দেশে সংগঠিত হচ্ছে, দেশের বাইরে, সেইখানে এই ঘটনাটা কোথাও একটা বিচ্ছিন্নভাবে অন্য কোনো একটা প্রশ্নচিহ্ন কি নিয়ে আসছে না? আমার তাই মনে হয়েছে এই স্বতঃস্ফূর্ত আন্দোলনের গায়ে এক ফোঁটা হলেও একটুখানি কালি লাগলো। কারণ একটাই, যে শিলাদিত্য, যে ধরো মিমির তবুও একটা রাজনৈতিক পরিচয় ছিল, এখন আর নেই কোনো একটা দলের। এখন যারা সরকারে আছেন সেই দলেরই মিমি মেম্বার ছিল,
তাকে গো ব্যাক বলা হলো। আমি জানি না মিমির উপর ফিজিক্যালি কিছু বা তার গাড়ির উপর কোনো রকমের মব লিঞ্চিং মানে ওরকম কিছু করা হয়েছে কিনা সেটা আমি দেখতে পাইনি। হয়ে থাকলে আমি সেটাকেও কনডেম করছি। আর তার সঙ্গে ঋতুদি তো সেই অর্থে কোনো রাজনীতির ছাতার তলায় কোনোদিন আজ অবধি তাকে দেখিনি, আগামীকাল দেখবো কিনা জানি না। যেমন সেদিনকে এক্স জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি যখন গেলেন, ডাক্তাররা তাকে গো ব্যাক বললেন। তার কারণ হলো তিনি যদি সত্যি শুধু এক্স জাস্টিস হিসাবে যেতেন, এতদিন তার উপর যে বল ভরসা মানুষ করেছিল, হয়তো ডাক্তাররা লুফে নিতেন তাকে, জুনিয়র ডাক্তাররা হয়তো বসে তার থেকে পরামর্শ নিতেন। কিন্তু আজ যেহেতু তিনি একটা রাজনৈতিক দলের আন্ডারে রয়েছেন, তারা কিছুতেই সেই রাজনীতির রং তাদের আন্দোলনের মধ্যে আনতে দিতে চান না। ঠিক সেরকম আমাদের এই যে আন্দোলন, এটার মধ্যেও আমরা একেবারেই চাইছি না কোনো রকম রাজনৈতিক রং লাগুক। তো সেক্ষেত্রে ঋতুদিকে আমি অন্তত, আমার জ্ঞান সীমিত হতে পারে, আমি অন্তত কোনোদিন কোনো রাজনৈতিক ছাতার তলায় মিটিং মিছিল করতে দেখিনি। সেক্ষেত্রে হতে পারে তার একটা সোশ্যাল মিডিয়ার ভিডিও আপনাদের পছন্দ হয়নি, তাকে গো ব্যাক বলুন, তাকে বোঝান, তাকে বকে দিন, তাকে যা খুশি করুন, কিন্তু আপনি তার গাড়ির মধ্যে ধুমধুম করে মারবেন কেন? তাকে ভীত সন্ত্রস্ত করে দেবেন কেন? তাকে আমরা ইনক্লুড করতে পারলাম না কেন? আর ঋতুদিও যদি একবার একটু ভোকাল হতেন যে আচ্ছা আমার ওই ভিডিওটা আপনাদের পছন্দ হয়নি, আমি ভুল করেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন, এইটুকু বললেই আমার মনে হয় অনেকটা সলভ হয়ে যেত। সেটা ঋতুদির তরফ থেকেও আমার মনে হয় একটু করলে এতটাও ব্যাপারটা হতো না। বাট হোয়াট এভার সেড অ্যান্ড ডান, ওই গাড়ির উপর মারা, আমি হতচকিত হয়ে গেছি। কেন ভীত সন্ত্রস্ত হওয়ার জায়গা বা পরিস্থিতি তৈরি হলো, এই প্রশ্নটা কিন্তু বারবার করে সামনে চলে আসছে। এই পুরো বিষয় নিয়ে আমরা আলোচনা করবো, আরো আপডেটও আপনাদেরকে জানাবো একটা বিরতির পর। সঙ্গে থাকুন। রাজ্য সরকারের পুরস্কার ফেরত দেওয়া বা পদত্যাগ সংখ্যাটা ধীরে ধীরে সামনে আসছে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে ব্রাত্য বসু কি বলেছেন শোনাবো। তিনি বাম প্রার্থী হওয়া সত্ত্বেও আমরা তাকে সম্মান জানিয়েছিলাম। এবার তিনি নিশ্চয়ই ছাড়তে পারেন, তার গণতান্ত্রিক অধিকার আছে। আমাদের দিক থেকে এটাই আশ্বস্ত হওয়ার বা এটাই নিজেদের আমাদের ক্ষেত্রে সান্ত্বনা যে আমরা তার ক্ষেত্রে কোনো রাজনৈতিক বিচার করিনি, এইটুকু বলতে পারি। আমি তাদের ক্ষেত্রে কোনো রকম কোনো তির্যক মন্তব্য, কোনো নিন্দাসূচক মন্তব্য, কোনো খারাপ মন্তব্য এই ধরনের আমি করতে করবোই না। বরং আমি তাদের বলবো যে তারা তাদের কাজ করেছেন এবং আমি আশা রাখবো যে তাদের নিশ্চয়ই এরপর যখন কেন্দ্রীয় স্তরেও যদি এই ধরনের কোনো নক্কারজনক ঘটনা হয়, তাদের যদি কোনো কেন্দ্রীয় সরকারের পুরস্কার থাকে তাহলে তারা সেগুলিও ফেরত দেবে। খুব সংক্ষেপে প্রতিক্রিয়া নিয়ে নেব রুদ্রনীল। আমার মনে হয় যে একটু তাল হারিয়ে ফেলেছেন। আসলে যেভাবে মানুষের কাছে শাসক দল উত্তর দিতে পারছে না, তাই কাদের আটকে রেখে দেওয়া যায়, কীভাবে আটকানো যায়, তার একটা পুলিশ এবং তৃণমূলের নেতারা একটা পরিকল্পনা করতেই পারেন। তাদের পুরস্কার যে কোনো সরকার দিতে পারে, সেটা তিনি রাখবেন না ফেরত দেবেন সেটা একান্তই তাঁর ইচ্ছা, তাঁর প্রতিবাদ বহিঃপ্রকাশের রাস্তা। কোন পুরস্কার কখন কে ফেরত দেবে তার জন্য আগে থেকে এই ধরনের কথাগুলো বলা মানে, আচ্ছা রাজ্য সরকারে দিলেন তো, তাহলে যদি কেন্দ্র সরকারের কিছু না হয়, মানে ব্যাপারে যদি কিছু হয়, এটা বেসিক্যালি একটা ভয় দেখাবার চেষ্টা বলেই আমার মনে হলো। আমার খুবই খারাপ লাগে যে এই পুরোটাই না সুপার নিউমারিকের সিলেবাসে ব্রাত্য বসু চলে যাচ্ছে। ভয় দেখানোর চেষ্টা বলে বলছেন রুদ্রনীল ঘোষ। শশীদি, অপব্যাখ্যা, ভুল ব্যাখ্যা। খুব পরিষ্কারভাবে ব্রাত্য বলেছেন মাননীয় মন্ত্রী, এবং এটা শুধু মানে তিনি নিরপেক্ষতা কথা বলেও দিলেন, তাতে উদাহরণ দিয়ে একবার বললেন। আমরা এটাই আবার প্রমাণ করি, যেটা আমি আগেও বললাম, যে যোগ্যতার নিরিখে রাজ্য সরকার এই পুরস্কার দিয়েছে। এবার তো আমরা তো রুদ্রনীল বাবু এইটা বলাটা আসলে কেন জানি তো, সারা ভারতবর্ষে তো এই ধর্ষণের সংস্কৃতিটা রয়েছে। অনেকগুলো কথা বলার আছে শিলাদিত্য। শশীদি, আমরা ভারতবর্ষের দিকে না গিয়ে আমরা যদি এই মুহূর্তে এই রাজ্যে এবং এই ঘটনায় কনসেন্ট্রেট করি, দেশ তো রীতিমতো আলোড়িত এই ঘটনা। একবারই এই রাজ্যেই থাকবো না। না, রুদ্রনীল বললেন তো যে কেন্দ্র সরকারে যদি অ্যাওয়ার্ড পায় ফেরত দেওয়ার কথা ব্রাত্য বলছেন, কারণ সারা ভারতবর্ষে যদি এরকম কোথাও যদি
দেখেন ঘটনাটা যেটা নাড়া দেবে আপনাকে, তাহলে নিশ্চয়ই আপনি সেটা ফেরত দেবেন। এটাই তো বলে, এটা তো ভুল ব্যাখ্যা দেওয়ার কথা। আমি বলি কি, আমার দু তিনটে কথা রিমঝিম কিংবা সুদীপ্তারও বলার আছে, যে ঋতুপর্ণার গাড়ির উপরে হামলা করেছে বলে হওয়া উচিত নয়, কিন্তু তাকে অংশগ্রহণ করতে না দেওয়াটা, সেটাকে মেনে নেওয়া, এটা আমি মানলাম না। কারণ আমি বলি, এই ফিজিক্যাল ব্যাপারটাই, ধরুন ধর্ষণ করা যায়, কিন্তু মেয়েকে দাঁড়িয়ে আমি যদি একজন মহিলাকে অসম্মান করি ভাষাতে, ভঙ্গিময়েতে, এটাও কিন্তু অপমান। সেটা তো উনি বললেন। সুতরাং কোনো ফিজিক্যাল ক্রাইম হয়েছে বলেই তার অপমানটা না, তার আগেই যদি তাকে না সম্মান দিই, এটাও অপমান। Selective এবং hearing. খুব দুঃখের সঙ্গে রিমঝিমকেও বলি, রিমঝিমকে, আপনি ভেবেছেন এর রাত দখলের লড়াই, নিশ্চয়ই, কিন্তু তাতে যদি এত ডাইলিউশন এসে যায়, এবার আপনি ঠিক করছেন যে কারা অংশগ্রহণ, আমার জানা ছিল না, তো মাপকাঠি সত্যিই জানা ছিল না যে ক্রাইটেরিয়া কারা পার্টিসিপেট করতো। আমি ভাবলাম এর মধ্যে ছিল স্বতঃস্ফূর্ততা, আন্তরিকতা, টু বি উইথ দ্য কজ। তাহলে শতরূপ তো বলছিলেনই, কই তাদেরকে কাউকে তো আটকায়নি, তারা পার্টিসিপেট। আমি নিশ্চয়ই তাদেরকে সম্মান জানাবো যে আপনারা পার্টিসিপেট করেছিলেন, প্রেসিডেন্সির ওখানে রাজনৈতিক নেতৃত্ব দাঁড়িয়েছিল। তাহলে এই আন্দোলনটাকে তো ডাইলিউট করা যায়। শশীদি প্লিজ একটুখানি ওদের প্রতিক্রিয়া নিন। শশীদি একটু সঙ্গে থাকুন। শশীদির বক্তব্য। না না, সেলিব্রিটি প্লিজ শশীদি প্লিজ। Somehow বিষয়টা তো কমিউনিকেট একটা হয়নি। আমি বারে বারে থাকতেই পারে, প্রথম থেকেই বলছি, affiliation। যদি শশী পাঁজা মনে করেন যে উনি আরেকবার এই টেলিকাস্টটা দেখবেন, উনি নিশ্চয়ই দেখতে পারেন। আমি প্রথম থেকেই এই কথাটা বলছি যে যে কোনো মহিলার উপরে হওয়া যে কোনো ধরনের হুজ্জতিকে আমি কন্ডেম করছি। সেটা মিমি চক্রবর্তী হতে পারেন, সেটা ঋতুপর্ণা সেনগুপ্ত হতে পারেন, সেটা স্বস্তিকা মুখার্জি হতে পারেন, অপর্ণা সেনও হতে পারেন। আমরা দেখেছি বিগত কয়েকদিনে এনাদের উপরে স্পেসিফিক্যালি এক ধরনের হুজ্জতি করা হয়েছে, তাদেরকে নিয়ে নানান ট্রোল করা হয়েছে, মন্তব্য করা হয়েছে। সেই কিন্তু কোনো প্রত্যেকটারই মহিলাকে বা কোনো মানুষকে প্রতিবাদ করতে আসা থেকে তো কেউ আটকাতে পারে না। মুশকিলটা হচ্ছে যে উনি যেটা আবারও বলছেন, এই আন্দোলনের প্রতিটা জায়গাতেই সেটাই প্রথম বলছি। থেকে এই কথাটা বলা হয়েছে যে রাজনৈতিক দলের যে কোনো প্রতিনিধি বা রাজনৈতিক দলের পতাকা এখানে ওয়েলকাম নয়। ঋতুপর্ণা সেনগুপ্ত কোন রাজনৈতিক দল করেন? ঋতুপর্ণা সেনগুপ্তর কেসে তো আমি কথাটা বলছি না। না না, দুজনের ক্ষেত্রেই তো ঘটনা ঘটেছে, মিমি চক্রবর্তীর ক্ষেত্রে চারজনের হয়েছে। ক্ষেত্রেই ঘটনা ঘটেছে। স্বস্তিকা মুখার্জি বা অপর্ণা সেনও কোনো তাহলে কেন রাজনৈতিক হবে? দল করেন না। কেন ব্যক্তির আমি তো রাগ, বারে বারে ব্যক্তির যা বক্তব্য আছে সেটা কোনো একটা আন্দোলনের সময় সেটা কেন বেরিয়ে আসবে? এই আন্দোলন স্বতঃস্ফূর্ত, মানুষ এগিয়ে আসছে, মানুষ দেখাচ্ছে, এবং যেই প্রতিবাদের ঝড় আসতে পড়ছে শুধুমাত্র কলকাতা নয়, রাজ্য, দেশ এবং সেটা পাড়িয়ে বিদেশেও কিন্তু দেখছি। কেন আসবে? মুশকিলটা হচ্ছে যে ওনাকে আসতে কেন বাধা দেওয়া হচ্ছে বা কি কন্ট্রোভার্সির জন্য ওনাকে সেখানকার জনসাধারণ আসতে বাধা দিয়েছেন, সেই দায়িত্বটা সারাক্ষণ আমি তো নিতে পারবো না। আমি তো একা মানুষ, আমি প্রথমত ওই স্পেসে প্রেজেন্ট ছিলাম না, ফার্স্ট থিং। সেকেন্ড বিষয় হচ্ছে, আমি ওনার উপরে যে হুজ্জতি করা হচ্ছে তার উপরে নিশ্চয়ই বলছি যে সেটা আমি কন্ডেম করেছি, কিন্তু মানুষের প্রতিবাদের ভাষা কি থাকবে না? মানুষের প্রতিবাদ ওই ব্যক্তিকে কেন্দ্র করে কেন হবে? কাল যে উদ্দেশ্য নিয়ে সকলে রাস্তায় নেমেছিল বা প্রচুর মানুষ রাস্তায় নেমেছিল, ইস্যু কিন্তু সম্পূর্ণ আলাদা ছিল। দেখুন, আমি অ্যাওয়ার্ড সংক্রান্ত যে কথাটা উঠলো, আমি দুটো কথা বলি। প্রথম কথা, ব্রাত্য বসুর এটা জানা উচিত, কেননা উনি তো তৃণমূল সরকারের মন্ত্রণে পড়া হয়েছেন, কিন্তু উনি একজন অসামান্য ইন্টেলেকচুয়াল নাট্যকার। আমাদের দেশে যখন বিজেপি গভর্নমেন্টের ওই মানে গরুর নামে মানুষ খুন করা এবং এইসব কিছুর বিরুদ্ধে অ্যাওয়ার্ড ওয়াপসি মুভমেন্ট হয়েছিল, মন্দাক্রান্তা সেন সাহিত্য একাডেমি থেকে পাওয়া পুরস্কার ফিরিয়েছিলেন। রঞ্জন পালিত অসামান্য একজন সিনেমাটোগ্রাফার, বিশাল ভারদ্বাজের সিনেমার জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন, ন্যাশনাল অ্যাওয়ার্ড উনি ফিরিয়েছিলেন। অতএব এটা হয়নি এমন নয়, এবং আগামী দিনে দরকার হলে বাংলার বুদ্ধিজীবীরা সেটা আবার করবেন। ব্রাত্য বসুর কাছ থেকে এই কথাটা আমি আশা করিনি। দ্বিতীয় কথা হচ্ছে, আজকে ওনারা এইটা ব্যঙ্গ করছেন, প্রতিবাদ করছেন, সব ঠিক আছে। যেদিন কাঞ্চন মল্লিক এই কথাটা বললেন যে সরকার তোমাদেরকে অ্যাওয়ার্ড দিয়েছে তোমাদেরকে কিনে নেওয়ার জন্য কার্যত, তারপরে সমালোচনার সামনে কাঞ্চন মল্লিককে সেটাকে ফেরত দিতে হলো। কিন্তু সেদিন যদি ব্রাত্য বসু থেকে, শশী পাঁজা থেকে শুরু করে তৃণমূলের কোনো একজন মন্ত্রী এগিয়ে এসে বলতেন যে কাঞ্চন মল্লিকের এই কথাটা তৃণমূল সরকারের কথা নয়, আপনাদেরকে অ্যাওয়ার্ড দিয়েছি মানে আপনাদেরকে আমরা কিনে নিয়ে নিই, আপনারা আপনাদের জায়গা থেকে যা প্রতিবাদ করা করতে পারেন, তাহলে তো আজকে কথাটা শুনতে হতো না। এক লাইনে শশীদি আগে কাঞ্চন মল্লিকের কথা কন্ডেম করেছেন কি? এক লাইনে উত্তর প্লিজ, সময় সংক্ষিপ্ত। কাঞ্চন মল্লিক ভর্ষিত হয়েছেন পার্টি থেকে, সে তারপর তার নিজের অ্যাপোলজি টেন্ডার করেছে, আমরা কেউ সাপোর্ট করি না। কিন্তু শতরূপ, আমি এটাই বলছি যে আপনাদের বিগত রেজিমেতে 34 বছরের সরকারেতে অনেক অন্যায়, অবিচার, শশীদি আমার সময় সংক্ষিপ্ত, বিগত থেকে বর্তমানে থাকতে হবে। কিন্তু ওটা নিয়ে অনুসূচনা প্লিজ শশীদি প্লিজ প্লিজ প্লিজ। যাই হোক, আমার যেটা মনে হয় যে প্রসঙ্গে আর কি রিমঝিম একটা কথা বলছিলেন যে
রিমঝিমরা একটা জিনিস ভেবেছিলেন, এবার সেই ভাবনাটা মানুষ নিজের মতো করে খুব বড়ভাবে নিয়েছে এবং সেটা আনন্দের কথা। আমি আবার বলছি যে রাজনীতি মানে নীতির রাজা, শ্রেষ্ঠ যেটা, সেই দিকেই মানুষ কিন্তু যাচ্ছেন, তার অভিমুখ রয়েছে। রাজনীতি মানে শুধুমাত্র কোনো দলীয় রাজনৈতিক ঝান্ডা, সেটা এই তৃণমূল, বিজেপি, সিপিএম সেইটাকে দিয়ে বেঁধে ফেলা, আমি এই কথাতে বলছি এখান থেকে বেরোতে। তার যে অভিমুখটা রয়েছে সেই অভিমুখটাকে না কোথাও একটা ভয় দেখানো চলছে, আমরা সেটা সবাই দেখতে পাচ্ছি। এবং এখানে কিন্তু কারা কারা জড়ো হয়ে যাচ্ছেন, দেখুন চেনা মুখদের একটু আইডেন্টিফাই করতে সুবিধে হয়, আমাদের কিছু ভালো লাগা থাকে, খারাপ লাগা থাকে। এবার যারা একটু অচেনা মানুষ, তারা যখন ঢুকে পড়ে যদি কোনো কাণ্ড একটা করে দেন, তো তাহলে সেটাকে কিন্তু কন্ট্রোল করা একটু মুশকিল হয়ে যায়। এখানেই গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠছে, অচেনা মানুষ, ভয় দেখানোর অভিযোগ, রাজনীতির অভিযোগ। যে আন্দোলন একেবারে স্বতঃস্ফূর্ত জায়গায় পৌঁছেছে, সেই জায়গায় কেন এই অভিযোগগুলো উঠে আসবে, কেনই বা ঘটনা ঘটবে? এই প্রশ্ন থাকলেও কিন্তু সবারই বক্তব্য এক, অর্থাৎ জাস্টিস ফর আরজিকর। আগামী সোমবার দিনকে শুনানি সুপ্রিম কোর্টে, সেদিকেও নজর থাকবে। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। জনগণমন আজকের মতো এই পর্যন্ত, নিচ্ছে একটা বিরতি, এরপর পেজ ওয়ান দেখুন শুক্লা এবং শুভদীপের সঙ্গে।